হাতে আসা এ মুহূর্ত পর্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদসমূহ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। এবার জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার। জানিয়ে দেব যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের উপর নিষেধাজ্ঞা দিল ইরান। এরপর জানিয়ে দেব ফিলিস্তিনকে তার আসল মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে, এমনটি মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর জানিয়ে দেব কারামুক্ত হচ্ছেন ইমরান খান এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। গোলান মালভূমিতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। অবরুদ্ধ গাজা উপত্যকার নিরপরাধ ফিলিস্তিনি নাগরিকদের উপর ইসরায়েলের আগ্রাসন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের প্রতিবাদে ইরাকি যোদ্ধারা এই হামলা চালিয়েছে। খবর প্রেস টিভি। বুধবার 1 মে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে এই হামলার কথা ঘোষণা করেছে ইরাকের সন্ত্রাস বিরোধী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU। বিবৃতিতে বলা হয়েছে ইরাকি যোদ্ধারা ড্রোন দিয়ে ইসরায়েলি অবস্থানে হামলা চালায়। গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলেও ঘোষণা করেছে তারা। এর আগে গত 20 এপ্রিল ইরাকি যোদ্ধারা অধিকৃত গোলান মালভূমির গুরুত্বপূর্ণ ইসরায়েলি অবস্থানে হামলা চালিয়েছিল। ইরাকি প্রতিরোধ যোদ্ধারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালিয়ে আসছে। গত 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার উপর যে বর্বর আগ্রাসন শুরু করেছে তার প্রতি অকুণ্ঠ সমর্থন দিচ্ছে আমেরিকা। এর প্রতিবাদ জানিয়ে ইরাকের ইসলামী প্রতিরোধকামী যোদ্ধারা মার্কিন অবস্থানেও হামলা চালাচ্ছে। সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। গতকাল বুধবার বোগোটায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক জনসভায় দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। ইসরায়েলের রাষ্ট্রপ্রধান গণহত্যাকারী বলে উল্লেখ করে পেত্রো জানান, কলম্বিয়া বৃহস্পতিবার 2 মে ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে। তিনি বলেন, গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না। এর আগে ফেব্রুয়ারিতে গাজায় খাদ্য সহায়তার জন্য লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের উপর গুলি চালানোর পর কলম্বিয়া ইসরায়েল থেকে অস্ত্র ক্রয় স্থগিত করে। গুস্তাভো পেত্রো গাজায় ইসরায়েলের হামলার পর থেকে প্রতিবাদে সরব ছিলেন। চলমান ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের চরম বিরোধী তিনি। এ সম্পর্কে পেত্রো বিভিন্ন সময় তার অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছেন। তিনি বলেছেন, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের নেতাদের কঠোর শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। এ কাজ সহজ করতে অন্যান্য দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে কলম্বিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা পরিকল্পনা সম্পর্কে ইসরায়েলি সরকার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে বিষয়টি যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের মিত্ররা ভালোভাবে মেনে নেবে না বলেই ধারণা করা হচ্ছে। এবার যুক্তরাজ্যের উপর নিষেধাজ্ঞা দিল ইরান। গাজা ইস্যুতে ইসরায়েলকে সমর্থন করায় এবার মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে দেশটি। খবর AFP। ইসরায়েলের চিরশত্রু ইরান তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল। এই যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করায় কিছু ব্রিটিশ ও মার্কিন কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ অপারেশন কমান্ডার জেনারেল ব্রায়ান পি ফেন্টন ও মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সাবেক কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার সহ 7 জনকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এদিকে বিবৃতিতে আরো বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা সেক্রেটারি অব স্টেট গ্রান্ট শাফটস, ব্রিটিশ সেনাবাহিনীর কৌশলগত কমান্ডার জেমস হুকেনহুল ও লোহিত সাগরে যুক্তরাজ্যের রয়্যাল নেভিকে নিষেধাজ্ঞা লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া মার্কিন সংস্থা লকহিড মার্টিন ও শেভরন এবং ব্রিটিশ সমকক্ষ এলবিট সিস্টেমস, পার্কার মেগিট ও রাফায়েল ইউকে এর বিরুদ্ধেও শাস্তি ঘোষণা করা হয়েছে। মন্ত্রণালয় বলছে, নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইরানের আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থায় অ্যাকাউন্ট ও লেনদেন ব্লক, ইসলামী প্রজাতন্ত্র ইরাকের এখতিয়ারের মধ্যে সম্পূর্ণ ব্লক এবং সেই সঙ্গে ভিসা প্রদান ও ইরানের ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করা। কিন্তু ব্যক্তি বা সংস্থার উপর এই পদক্ষেপগুলোর প্রভাব, সেই সঙ্গে তাদের সম্পদ বা ইরানের সঙ্গে লেনদেন সবকিছু অস্পষ্ট রয়ে গেছে। হামাসকে সমর্থন করলেও হামলায় সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান। ফিলিস্তিনকে তার আসল মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ এবং তাদের সঙ্গে আমেরিকার জড়িত থাকার ঘটনা দখলদার ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে ইরানি জাতির অবস্থানের যথার্থতা প্রমাণ করেছে। তিনি বলেন, ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান মুসলিম, খ্রিস্টান ও ইহুদি সহ ফিলিস্তিনের আসল মালিকদের কাছে তাদের দেশকে ফিরিয়ে দেওয়া। গতকাল বুধবার 1 এপ্রিল এক সমাবেশে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ইসরায়েলের উপর জনমতের ক্রমবর্ধমান চাপকে প্রয়োজনীয়
বলেও অভিহিত করেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইহুদিবাদী উন্মত্ত কুকুরগুলোর নৃশংস ও নিষ্ঠুর আচরণ ইসলামী প্রজাতন্ত্র ও ইরানি জাতির অবস্থানের যথার্থতা প্রমাণ করেছে। 30,000 মানুষকে হত্যা করেছে, যারা তাদের অর্ধেকই নারী ও শিশু। এই নৃশংসতা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ঘৃণ্য প্রকৃতির চেহারায় ফুটিয়ে তুলেছে এবং সমগ্র বিশ্বের কাছে ইরানের স্থায়ী অবস্থানের যথার্থতা প্রমাণ করেছে। ফিলিস্তিন সমস্যার সমাধান প্রসঙ্গে ইসলামী বিপ্লবের নেতা বলেন, ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান মুসলিম, খ্রিস্টান ও ইহুদি সহ ফিলিস্তিনের আসল মালিকদের কাছে তাদের দেশকে ফিরিয়ে দেওয়া। খামেনি বলেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিনকে তাদের মালিকের কাছে ফিরিয়ে দেওয়া না হবে, ততদিন পশ্চিম এশিয়ার সমস্যার সমাধান হবে না। তিনি আরো বলেন, ইসরায়েলের অস্তিত্বকে আরো 20-30 বছরও যদি এভাবে টিকে রাখার চেষ্টা করা হয়, যদিও সেটা সম্ভব হবে না ইনশাল্লাহ, তারপরও এই সমস্যার সমাধান সম্ভব নয়। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে এবং ফিলিস্তিনি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পর তারা সিদ্ধান্ত নেবে ইহুদিবাদীদের সঙ্গে তাদের করণীয় কি। এই অঞ্চলের কোন দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কেউ কেউ মনে করে এই পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাবে। যদিও ইহুদিবাদী ইসরায়েল এবং পার্শ্ববর্তী আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলেও সমস্যার সমাধান তো হবেই না, বরং সমস্যাটা ইসরায়েলি অপরাধের ব্যাপারে চোখ বন্ধ করে রাখার সরকারগুলোর দিকেই পরিচালিত হবে। সমাবেশে উপস্থিত তরুণদের উদ্দেশ্যে আয়াতুল্লাহ খামেনি বলেন, লাখ লাখ তরুণ ও যুবক যদি দেশের মৌলিক স্বার্থ ও সমস্যাগুলো সম্পর্কে জানে, বন্ধু ও শত্রু ফ্রন্ট সম্পর্কে সচেতন হয় এবং জাতির শত্রুদের টার্গেটের মোকাবেলায় অটল থাকে, তাহলে শত্রুদের বিশাল মিডিয়া ও রাজনৈতিক বিনিয়োগে কোনো কাজ হবে না। ইমাম খামেনি আরো বলেন, ছাত্র, যুবক ও কিশোর কিশোরীদের উচিত বুদ্ধিমত্তার সঙ্গে সরকারের নীতি ও আচরণের যৌক্তিকতা সম্পর্কে সচেতন হওয়া। সেই সঙ্গে তাদের জানা উচিত আমেরিকা নিপাত যাক এবং ইসরায়েলের পতন হোক স্লোগানের পিছনে কি যুক্তি রয়েছে এবং ইরান কেন কিছু দেশ ও সরকারের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে ইচ্ছুক নয়। কারু হচ্ছেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস সংক্রান্ত অভিযোগের কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে দেশটির হাইকোর্ট। বুধবার 1 এপ্রিল ইসলামাবাদ হাইকোর্ট এ পর্যবেক্ষণ জানায়। হাইকোর্টের এই পর্যবেক্ষণ তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের কাছে বড় স্বস্তি বলেই মনে করছেন তার অনুগামীরা। গত অক্টোবরে ইমরান ও তার দলের আরেক নেতা সাবেক মন্ত্রী শাহ মেহমুদ কুরেশির বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট OSA এ মামলার শুনানি শুরু করেছে আদালত। এ মামলায় দোষী প্রমাণিত হলে পাকিস্তান আইন অনুযায়ী ফাঁসির সাজাও হতে পারে। রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস সংক্রান্ত মামলায় অভিযুক্ত হওয়ার কারণে চলতি বছর পাকিস্তানের জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি ইমরান খান। তার বিরুদ্ধে অভিযোগ, 2022 সালের শুরুর দিকে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত একটি গোপন নথি পাঠিয়েছিলেন ইসলামাবাদে। তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার 3 সহযোগী সেই গোপন নথি ফাঁস করে দেন। গোপন নথি ফাঁস সংক্রান্ত একটি তারবার্তা আদালতে প্রমাণ হিসেবে পেশ করে মামলার তদন্তকারী সংস্থা। তবে এসব অভিযোগ অস্বীকার করে ইমরান খান দাবি করেছেন তার বিরুদ্ধে দায়ের করা এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস সংক্রান্ত অভিযোগের কোনো প্রমাণ নেই বলে বুধবার ইসলামাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণের আগে ইমরান খানের কারামুক্তি নিয়ে কথা বলেন পিটিআই এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান। গত মঙ্গলবার গণমাধ্যমের সামনে তিনি দাবি করেন চলতি মাসে জেল থেকে বেরিয়ে আসবেন ইমরান খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর মুক্তি খুবই গুরুত্বপূর্ণ। ঈদের আগেই তাকে মুক্ত করার চেষ্টা ছিল তাদের। তিনি বলেন, আদিয়ালা কারাগারে 14 ঘন্টা শুনানি হয়েছে। পিটিআই প্রতিষ্ঠাতা মে মাসে জেল থেকে মুক্তি পাবেন এবং জনসমক্ষে আসবেন। গত আগস্টে তোষাখানা মামলা ইমরানের 3 বছরের সাজায় স্থগিত আদেশ দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। তার জামিনের আবেদনও মঞ্জুর করা হয়েছিল, কিন্তু রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস সংক্রান্ত মামলায় অভিযুক্ত হওয়ায় জেল থেকে মুক্তি মেলেনি সাবেক প্রধানমন্ত্রী। তবে এবার সেই মামলা থেকে ইমরান খান রেহাই পেতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক এবং বিচারপতি মিয়ানগুল হাসান আওরঙ্গজেবের বেঞ্চ জানিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া তার বার্তা ইমরান নিজের কাছে রেখে দিয়েছিলেন এমন একটিও প্রমাণ তদন্তকারী সংস্থা পেশ করতে পারেনি। বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের উপর নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগ এনেছে। মস্কোর উপর নতুন নিষেধাজ্ঞারও ঘোষণা করেছে ওয়াশিংটন। বলা হয়েছে, রাসায়নিক অস্ত্র সংক্রান্ত আন্তর্জাতিক সনদ অনুযায়ী যুদ্ধক্ষেত্রে এমন হাতিয়ার ব্যবহার করা নিষিদ্ধ, অথচ রাশিয়া ইউক্রেনের উপর হামলার সময় একাধিক ইরিটেন্ট গ্যাস প্রয়োগ করেছে বলে মার্কিন প্রশাসন অভিযোগ করেছে। সেই সঙ্গে রায়ট কন্ট্রোল নামের কাঁদানো গ্যাসও ব্যবহার করেছে বলে ওয়াশিংটন দাবি করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাশিয়া মোটেই বিচ্ছিন্নভাবে এমন নিষিদ্ধ রাসায়নিক এজেন্টের প্রয়োগ করেনি, বরং পাকা অবস্থান থেকে ইউক্রেনীয় সৈন্যদের তাড়িয়ে দিতে এবং যুদ্ধক্ষেত্রে সুবিধা আদায় করতে সুপরিকল্পিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়া রাসায়নিক অস্ত্র ভান্ডারের অস্তিত্বের অভিযোগ অস্বীকার করে আসছে। তা সত্ত্বেও সেই ক্ষেত্রে স্বচ্ছতার অভাব দূর করতে মস্কোর উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। ইউক্রেনের উপর লাগাতার হামলা, সেখানে রাসায়নিক অস্ত্র প্রয়োগ এবং বিরোধী নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর দায়ে মার্কিন প্রশাসন রাশিয়ার
রাশিয়ার উপর আরো এক দফা নিষেধাজ্ঞা চাপানোর ঘোষণা করেছে। বিশেষ করে সে দেশে অস্ত্র উৎপাদন আরো কঠিন করে তুলতে নতুন পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। এর আওতায় চীন, বেলজিয়াম, স্লোভাকিয়া, আজারবাইজান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক দেশে প্রায় 200 কোম্পানি ও প্রায় 80 জন ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেসব কোম্পানি ও ব্যক্তি রাশিয়াকে অস্ত্র কর্মসূচির জন্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহে সহায়তা করছে বলে অভিযোগ উঠেছে। রাশিয়ায় রাসায়নিক ও জৈব অস্ত্র উৎপাদন বানচাল করতেও সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা চাপাচ্ছে ওয়াশিংটন। গত ফেব্রুয়ারি মাসে রুশ বিরোধী নেতা নাভালনির মৃত্যুর সঙ্গে যুক্ত ব্যক্তিদের মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সাইবেরীয় সুমেরু অঞ্চলের এক প্রিজন ক্যাম্পে তার মৃত্যুর কারণ মোটেই স্বাভাবিক ছিল না বলে মনে করে তার পরিবার। এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের যে কোনো সম্পদ মার্কিন যুক্তরাষ্ট্র থাকলে সেগুলির নাগাল পাওয়া যাবে না। মার্কিন নাগরিক ও আমেরিকার বাসিন্দারাও তাদের সঙ্গে কোনো ব্যবসায়িক সম্পর্ক রাখতে পারবেন না। ইউক্রেন যুদ্ধের সূচনা থেকেই আমেরিকা সহ পশ্চিমা জগতে রাশিয়ার উপরে একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে আসছে, অথচ নানা কৌশলে রাশিয়া সেই সব শাস্তিমূলক পদক্ষেপের ধাক্কা সামলে চলছে বলে অভিযোগ উঠেছে। এমন দুর্বলতা দূর করতে মার্কিন প্রশাসন অন্যান্য দেশের দিকে নজর দিচ্ছে। রাশিয়া যাতে নিষেধাজ্ঞা এড়িয়ে ঘুরপথে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে না পারে তা যতটা সম্ভব নিশ্চিত করাই এমন উদ্যোগের লক্ষ্য। এর মাধ্যমে সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানের মনে মার্কিন নিষেধাজ্ঞায় ভয় চাপাতে যায় ওয়াশিংটন। সূত্র ডয়চে ভেলে।